কেদারনাথ ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে গৌরীকুণ্ড থেকে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রার যে মন্দির, কেদারনাথ মন্দির, সেই মন্দির পর্যন্ত আমার যে যাত্রার অভিজ্ঞতা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। সেই সঙ্গে এই যাত্রাপথে আমি কি অভিজ্ঞতা অর্জন করেছি, কি বিষয়গুলো আমি খেয়াল করেছি, যেগুলো আমাদেরকে একটু মেনে চলা উচিত বা যেগুলো আমাদেরকে খেয়াল করে যাওয়া উচিত উপরের দিকে, তো সেই সমস্ত কিছুই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমরা এখন আমাদের সকাল কটা 11:30 বেজে গেছে। আমরা এখন বেরোচ্ছি। রাতে এসেছিলাম এখানে, রাতে এসে এখানে থেকে রেস্ট করে এখন বেরোচ্ছি। আমরা বেরিয়ে এখান থেকে লাঠি নিলাম, লাঠি নিয়ে উপরের দিকে আমরা এবার হাঁটা শুরু করব। তো আমরা যা ধারণা করছি মোটামুটি রাত 1টা বেজে যাবে, 12টা বেজে যাবে। আমার পেছনে মিঠুন আছে আর সকলে আছে। চলো যাই। এই যে পেছনে প্রচুর লোক, শুধু লোক উঠে যাচ্ছে। সেই সকাল ভোর সেই 4টা থেকে লোক ওঠা শুরু করেছে, উঠে যাচ্ছে। এত লোক, অসংখ্য লোক, অসংখ্য, শুধু লোক আর লোকের মধ্যে। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল সকাল 11:30 থেকে। যদিও সকাল 11:30 থেকে যাত্রা শুরু না করে আমাদের যাত্রাটা করা উচিত আরও ভোরবেলা মোটামুটি 4টা থেকে 4:30টার মধ্যে যদি আমরা বেরিয়ে যেতে পারি, সেক্ষেত্রে সেটা হয় সব থেকে বেস্ট টাইম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা হাঁটছি, সবাই চলে গেছে। আমি আপাতত একাই আছি, বুঝতে পারছি না কেউ আছে পেছে, কেউ আছে আগে। ওই যে আমার পেছে এত ঘোড়ার জ্বালায় অস্থির, মানুষের থেকে ঘোড়ায় বেশি। আর এই যে আমার পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন, আর ওই যে নিচে দেখা যাচ্ছে গিরিখাদ। এখানে একটু আমি বসে একটু রেস্ট করে তারপর আবার আগাবো। যদিও আমরা ওই দিন রাতে, যেদিন আমরা গৌরীকুণ্ড পৌঁছাই, সেদিন রাতে আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিল। প্রায় 1:30টার সময় আমরা গৌরীকুণ্ডে পৌঁছাই এবং সেখানে পৌঁছে ঘর ভাড়া করে প্রায় রুমে ঢুকতে আমাদের প্রায় 2টো থেকে 2:30 বেজে যায়। যার কারণে ঘুমিয়ে পড়ার পর আমরা আর খুব সকালে উঠতে পারিনি। যাই হোক, আমরা প্রায় 9টা 9:30 ঘুম থেকে উঠি এবং গৌরীকুণ্ডের যে পবিত্র জল আছে, যে স্নানের জায়গাটা আছে, সেখান থেকে আমরা স্নান ছেড়ে মোটামুটি 11:30টার দিকে আমরা হাঁটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা যারা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে হাঁটা শুরু করবে বা যাত্রা শুরু করবে, তারা কিন্তু চেষ্টা করবে সকাল 4টে 4:30টার মধ্যে বেরিয়ে যেতে। এর ফলে কি হবে, তোমরা কিন্তু মোটামুটি 4টে 4:30টায় হাঁটা শুরু করলে 3টা 3:30টার মধ্যে বা 4টার মধ্যে কিন্তু তোমরা খুব আরামসেই পৌঁছে যেতে পারবে। মোটামুটি 3টার পর থেকে কিন্তু অনেকটাই ভিড় কমে যায় মন্দিরের লাইনে। তো তোমরা যদি 4টার দিকে পৌঁছে যাও, তো 4টার দিকে পৌঁছে রাত 9টা পর্যন্ত মন্দিরের দ্বার খোলা থাকে পুজো দেওয়ার জন্য। তোমরা কিন্তু খুব আরামেই কিন্তু সেখানে গিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে নতুন জামা কাপড় পরে কিন্তু খুব ফ্রেশ সুন্দরভাবে কিন্তু পুজোটা দিতে পারবে। গৌরীকুণ্ড থেকে যদিও অফিসিয়ালি লেখা থাকে 16 কিলোমিটার দূর, কিন্তু এই কিলোমিটারটা কিন্তু 16 কিলোমিটার না। এটা প্রায় 22 থেকে 23 কিলোমিটার যাত্রা আমাদের করতে হয়। হেঁটে করুন, পিঠুতে করুন, ঘোড়ায় করুন, হেলিকপ্টারে তো আলাদা ব্যাপার। যেটাতেই করুন, আমাদের কিন্তু 22 কিলোমিটার পথ অতিক্রমণ করতে হয় এই কেদারনাথ থেকে পৌঁছানোর জন্য। আমরা যারা হেঁটে কেদারনাথে পৌঁছাই বা কেদারনাথ মন্দির দর্শন করি, তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মাথায় রাখা উচিত। এখন সেই বিষয়গুলো আপনার সামনে তুলে ধরবো, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করেছি। প্রথম হচ্ছে, অবশ্যই একটা ভালো লাঠি নেবেন। লাঠিটা কিন্তু দুর্বল লাঠি হলে হবে না, একটু শক্তপোক্ত এবং একটু মোটা দেখে লাঠি নেবেন, কারণ লাঠিটা কিন্তু চলার পথে খুবই কার্যকর। লাঠিতে কিন্তু আপনাদেরকে খুবই সাহায্য করে চলার ক্ষেত্রে। কিন্তু যদি লাঠিটা একটু দুর্বল হয়, তাহলে কিন্তু ব্যবহার করতে অর্থাৎ উঠতে আপনার লাঠি বারবার মাটিতে ঠোকর খাবে এবং ঠোকর খেতে কিন্তু নিচের দিকে ফেটে যায়। তখন দেখা যায় নিচে নামার সময় আপনার লাঠি ফেটে গেলে তখন কিন্তু সমস্যা হতে পারে। তো এই জন্য অবশ্যই ভালো একটা লাঠি নেবেন এবং নিচের দিকে যাতে ফেটে না যায় সেদিকটাতেও একটু খেয়াল করবেন। এবার আসছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা যখন হেঁটে যাই তখন কিন্তু আমাদের সঙ্গে কিছু জিনিসপত্র আমরা সকলেই নিয়ে যাই। একটা ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়ে যাই। এই ব্যাগে করে আমরা যে জিনিসগুলো নিয়ে যাব, সেগুলো কিন্তু একদম নেসেসারি জিনিসগুলোই নেব, অতিরিক্ত কোনো জিনিস নেব না। অতিরিক্ত জিনিস বলতে ধরুন আপনি 2 সেট জামা প্যান্ট নিয়ে গেলেন, উপরে গিয়ে পরবেন, ফটোশ্যুট করবেন, তার জন্য এটা কিন্তু করবেন না। আমাদের যেটা নেসেসারি একদম, যেমন ধরুন ওষুধ, আমাদের প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ, সেই ওষুধগুলো নিয়ে যাবেন।
ড্রাই ফ্রুটস যেগুলো লাগে সেগুলো নিয়ে যাবেন সঙ্গে করে, বিশেষ করে কাজু বাদাম, কিশমিশ এই ধরনের খাবারগুলো সঙ্গে নিয়ে যাবেন। যদি সম্ভব হয় আগের দিন রাতে প্রচুর ছোলা ভিজিয়ে রাখবেন, সেই ভেজানো কাঁচা ছোলাগুলো নিয়ে যেতে পারেন, কারণ কাঁচা ছোলা ভেজানো কিন্তু খেলে সেটা খুবই কিন্তু পুষ্টিকর। এছাড়াও আপনি ধরুন কোনো চকলেট টাইপের বা শুকনো বিস্কুট, ওআরএস এই ধরনের জিনিসগুলো কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবেন। আর সঙ্গে করে এক সেট ধোয়া জামা কাপড় নিয়ে যাবেন, যেটা সকলেই পরে থাকে, কারণ আমরা যখন হেঁটে হেঁটে উপরের দিকে যাই এই রাস্তাটা কিন্তু খুব নোংরা থাকে, ঘোড়ার পটি থাকে, কাদা থাকে। তো এই রাস্তাটা যাওয়ার সময় আমাদের জামা প্যান্ট কিন্তু নোংরা হয়ে যায়। তো উপরে গিয়ে যেহেতু আমরা মন্দিরে পুজো দেবো, একটা পবিত্রতার ব্যাপার থাকে, তাই অবশ্যই কিন্তু আপনারা এক সেট অন্তত জামা কাপড় নিয়ে যাবেন, যেটা উপরে গিয়ে চেঞ্জ করে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। তো এই জিনিসটা খেয়াল করবেন, অতিরিক্ত কোনো জামা কাপড় বা এক্সট্রা কোনো কিছুই নেবেন না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে সম্ভব হলে শর্টকাট এড়িয়ে চলবেন। আপনাকে হয়তো বা অনেকে পরামর্শ দেবেন যে অমুক জায়গায় শর্টকাট আছে, এই শর্টকাটগুলো নিয়ে উপরে চলে যেতে পারবি, তাতে 3-4 কিলোমিটার তো রাস্তা বাঁচবে। তো শর্টকাট এড়িয়ে চলার চেষ্টা করবেন, কারণ কি যখন আপনি শর্টকাট নিচ্ছেন, শর্টকাটের রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়াই হয়। তো যখন আপনি খারাপ পথে শর্টকাট নিচ্ছেন তখন কিন্তু আপনার শক্তিটা বেশি খরচ হচ্ছে এবং আপনার কিন্তু দুর্বলতাটা বেশি আসবে এই শর্টকাটটা নিতে। আবার অনেক সময় দেখা যায় যে শর্টকাট পথগুলো কিন্তু হাঁটতে হাঁটতে বা অনেকে শর্টকাট নেয় বোঝায় সেগুলো কিন্তু পিছল হয়ে যায়। তো অনেক সময় হয় কি আপনি স্লিপ খেয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে পিঠওয়ালাটা বসে আছে। अरे मेरे भाई भैया आपको चार्ज कितना है? क्या पिट्ठू का चार्ज कितना है? पिट्ठू का आप देखिए होता है भैया जी 10,000, 12,000, 6,000, 8,000 जैसे और होता है वैसे होता है। जैसा वेट होता है वैसे होता है। जैसे आप 30 किलो का आगे कम से कम 35 रुपये 4,000 पड़ जाएगा। 30 किलो के 35 से 4,000 पड़ जाते हैं। 60 किलो है तो कम से कम 7,000-8,000 पड़ जाएगा भैया जी। हाँ, वेट के ऊपर डिपेंड करते हैं। वेट के हिसाब से होता है। हाँ हाँ, ठीक है ठीक है। তো এখানে যেটা বলছিল এদের পিঠুতে ওয়েটের উপর ডিপেন্ড করে এরা চার্জ করে, অর্থাৎ যাত্রী বা সওয়ারির ওয়েট যেমন তার চার্জ সেরকম লাগে। আর এই ঘোড়াতেও আমি কথা বলেছি, ঘোড়া মোটামুটি 3,000, 3200, 3500, 4,000 যেমন যার কাছ থেকে নিয়ে পড়ে এরকম নাই। প্রচুর লোক এখানে, অনেকেই এটা হচ্ছে নামছে, অনেক ঘোড়া, এরা হচ্ছে নামার লাইন। আর এই যে যারা এই যে লাঠি নিয়ে উঠছে এরা হচ্ছে ওঠার লাইন। আমরা এভাবে লাঠি নিয়ে উঠছি। আমার বন্ধুটা এখানে আছে, মনে হয় একটু জুস টুস পান করবে, আমরা জুস পান করে বেরিয়ে যাবো আবার। আমরা অলরেডি 5.5 ঘন্টা হলো চলছি, 5.5 ঘন্টা। আমরা কিছুক্ষণ আগে সামনে পাড়টাতে ছিলাম, এখন এই পাশে চলে এসেছি 2টো ব্রিজ পার করে। এখনও প্রায় আমাদের ক ঘন্টা লাগবে রে? ক কিলোমিটার? 9 কিলোমিটার। 9 কিলোমিটার এখন আমাদের যেতে হবে। হ্যালো, আমরা এখন আছি টেন্টের মধ্যে, আর পারছিলাম না, অনেকটা হেঁটে এসেছি আমরা। এখান থেকে মন্দিরে পৌঁছাতে আমাদের আরও প্রায় 5 কিলোমিটার লাগবে হাঁটতে। তো আমরা আর পারছি না, অনেকটা হেঁটে এসেছি। তো এখানে এসে আমরা একটা টেন্ট ভাড়া নিয়েছি। টেন্টটা 800 টাকা নিল। এখানে টেন্ট 800 টাকায় একটা 2 জনের জন্য টেন্ট ভাড়া নিয়েছি। টেন্টে থাকবো, থেকে একদম খুব ভোর ভোর আমরা বেরিয়ে যাবো এখান থেকে। বেরিয়ে গিয়ে তারপর একবার আমরা মন্দির থেকে পুজো দিয়ে টান আমরা নিচে চলে আসবো। এটা আমাদের প্ল্যান আপাতত কালকে। এটা হচ্ছে রাতের ভিউ। সারা রাত এখানে লোক আসা যাওয়া করে, প্রচুর লোক এখানে আসা যাওয়া করছে। আমরা যেখানে আছি এটা একটা শর্টকাট রাস্তার পাশে, এখান দিয়েও লোক আসা যাওয়া করছে। এছাড়া উপর দিয়ে মেইন যে রাস্তা সেখান দিয়েও লোক আসছে। এখানে লোক আসার কোনো শেষ নেই, দিন রাত 24 ঘন্টা এখানে লোক আসা যাওয়া করেই আছে। আমরা এইমাত্র খাবার অর্ডার দিয়ে আসলাম, ডাল ভাত 200 টাকা প্লেট। তো আমরা 2 প্লেট অর্ডার দিয়ে এসেছি। বেঁচে থাকতে তো খেতে হবে অবশ্যই, তো দাম যাই হোক। আর ম্যাগি হচ্ছে 70 টাকা প্লেট। আমরা সারাদিন কিছুই খাইনি, তো আজকে ডাল ভাতই খেয়ে নিই, কালকে সকালে দেখবো আবার কি হয়।
এই ম্যাগিটার দাম 90 টাকা, শুধুমাত্র 90 টাকা। উপরে খাবারের কস্টিং কীরকম সেটা দেখানোর জন্য এটা করা, শুধু 90 টাকা এই ম্যাগিটা। জল কালকে রাতে আমরা 80 টাকা করে খেয়েছি। আর নিচে রাইস খেয়েছি, শুধু ডাল ভাত 200 টাকা প্লেট, শুধু ডাল ভাত আর কিচ্ছু নেই, শুধু ডাল ভাত আর একটু হালকা একটু পিকেল দিয়েছিল, 200 টাকা প্লেট নিয়েছে। উপরে গেলে হয়তো আরও দাম, কিন্তু কিছু তো করার নেই, খেতেই হবে। তো চলো এবার আমরা খেয়ে দিয়ে আবার হঠাৎ দেবো। আর 4 কিলোমিটার মতো আছে, আশা করছি এবার এটা টিফিনটা করেই 4 কিলোমিটার আমরা একবার পেরিয়ে যেতে পারবো। আর আপনাদেরকে আমার আর একটা পরামর্শ, সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে মন্দির প্রাঙ্গণে একটা রাত স্টে করুন যদি আপনাদের হাতে সময় থাকে। কারণ রাতের যে মায়াবী সৌন্দর্য, মন্দির প্রাঙ্গণ এবং আশেপাশের পাহাড়ের যে মায়াবী সৌন্দর্য, এটা কিন্তু এখানে যদি রাত স্টে না করেন তাহলে কিন্তু কখনোই আপনারা ফিল করতে পারবেন না। তো অবশ্যই একটা রাত ওখানে স্টে করুন, স্টে করে পরের দিন সকাল সকাল নামা শুরু করুন, যাতে বিকালের মধ্যে আপনারা আবার গৌরীকুণ্ডে ফিরে আসতে পারেন। আমরা এখন রুদ্র পয়েন্টে চলে এসেছি। এখান থেকে আর 1.5 কিলোমিটার আছে আমাদের কেদারনাথ ধাম। এখান থেকে আশা করছি 1.5 কিলোমিটার পথটাও আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। এরপরে নিচে যেটা শুনেছি, এরপরে পয়েন্টটা হচ্ছে মোটামুটি সমতলই, খুব একটা পাহাড়ি পথ নেই। এরপরে সমতল পথে হেঁটে যেতে হবে। আর রুদ্র পয়েন্টে এখানে হচ্ছে ঘোড়াগুলো, এখানে লাস্ট, এখানে সমস্ত ঘোড়া দাঁড়িয়ে আছে। এখান থেকে সবাইকে প্যাডেল যেতে হয়, এখান থেকে আর কোনো ঘোড়া যায় না। পিচ্ছু হয়তো বা যায় এখান থেকে, একজন পিচ্ছু আমাকে বললো নিয়ে যাবে, তো পিচ্ছু হয়তো যায়, কিন্তু ঘোড়া এখানে শেষ। এখানে লাইন দিয়ে প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। সামনে পাহাড়ের রোদটা পড়েছে, আরো সুন্দর লাগছে, এখন অপূর্ব সুন্দর লাগছে। বরফের উপর সাদা, একদম রূপোর মতো মনে হচ্ছে দেখতে। এবার যারা গ্রুপে যাবেন তাদের জন্য আমার একটা পরামর্শ, যেটা আমার ব্যক্তিগত পরামর্শ, যেহেতু আমরা গ্রুপে গিয়ে যে জিনিসটা সমস্যায় পড়েছিলাম আমি বা আমার গ্রুপের, তো গ্রুপে গেলে যে সমস্যাটা হয়, গ্রুপের সবার গতি কিন্তু একরকম থাকে না। আমরা যখন গিয়েছিলাম আমাদের সবার গতি একরকম ছিল না। আমরা যখন যাই তখন কিন্তু আমাদের গ্রুপটা 4 ভাগে ভাগ হয়ে যায়। আমরা ছিলাম টোটাল 9 জন, 9 জনের গ্রুপ 4 ভাগে ভাগ হয়ে যায়। তার একটা গ্রুপে 3 জন ছিল যারা উঠতেই পারেনি, রিটার্ন এসেছিল। আমি এবং আমার এক বন্ধু যারা একটা টাইমে গিয়ে আর না পেরে আমরা অপেক্ষা করেছিলাম, রাতটা কিন্তু টেন্ট নিয়ে নিয়েছিলাম। আর 2 জন বন্ধু ওরাও টেন্ট নিয়েছিল, আবার 2 জন কিন্তু ওরা একদম সরাসরি মন্দির প্রাঙ্গণে চলে গিয়েছিল। তো আপনাদের সঙ্গে বন্ধুদের সঙ্গে কিন্তু কমিউনিকেশনটা এরকম থাকবে, যে কমিটমেন্টটা এরকম থাকবে যে আমরা যেভাবে হোক পৌঁছে যাব মন্দির প্রাঙ্গণে বা হেলিপ্যাডে আমরা গিয়ে পৌঁছে যাব। কারণ ওইখানে কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা থাকে, নানান জায়গায় দেখবেন যে কোথাও নেটওয়ার্ক পাচ্ছেন, কোথাও নেটওয়ার্ক পাচ্ছেন না, বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছেন না। তো নিচে থেকে আপনারা একটা কমিটমেন্ট করে যাবেন, হ্যাঁ আমরা যেভাবেই হোক আজকে উঠে যাব, উঠে গিয়ে আমরা ওই পয়েন্টটা, তো সেটা হেলিপ্যাড হোক, মন্দিরের সামনে হোক বা মন্দিরে যাওয়ার আগে একটা ব্রিজ আছে, সেই ব্রিজের আগে হোক, যেখানে হোক আপনারা একটা মিট পয়েন্ট আগে ঠিক করে রাখবেন যে আমরা ওইখানে গিয়ে মিট করব। পৌঁছে গেছি ফাইনালি, কেদারনাথ ধামে পৌঁছে গেছি। সামনেই গেট, কেদারনাথ ধামের গেট, আর সামনে আছে হেলিপ্যাড। আর এখান থেকে হেলিকপ্টারগুলো খুবই একদমই পাশে দেখা যাচ্ছে, হেলিকপ্টারগুলো আসছে আর যাচ্ছে। এই যে হেলিকপ্টার অনেক কিছুতে, এবার সামনে গিয়ে নামবে। হর হর মহাদেব। এখন হেলিপ্যাডে এসে পৌঁছে গেছি, হেলিকপ্টার নামছে, হেলিকপ্টারে নামার মুহূর্ত এখন। একদম হেলিকপ্টার দারুণ, হ্যাঁ হেলিকপ্টারে নেমে গেল। এখানে যারা হেলিকপ্টারে এসছে যারা এখানে নেমে যাচ্ছে, আর অনেকে এই যে দৌড়ে দৌড়ে হেলিকপ্টারে উঠবে। এখান থেকে আর কেদারনাথ সামান্য দূরে।
বলতে বলতে আর একটা হেলিকপ্টার চলে এসছে, দুটো হেলিকপ্টার। ওখানে হেলিকপ্টার, ওইখানে একটা হেলিপ্যাড, এই পাশে একটা হেলিপ্যাড, হেলিপ্যাডের সিগন্যাল করা দুটো। এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন, বাইরে মেইন গেটের থেকেও বাইরে লাইন পড়ে গেছে, লাইনে মনে হয় 1 কিলোমিটার উপরে হবে। তো আমার একটা বন্ধুকে লাইনে দাঁড় করিয়ে এসেছি, দাঁড় করে ভেতরে যাচ্ছি, যে ভেতরে কী অবস্থা সেটা দেখার জন্যে, যে কী অবস্থা আছে লাইনে দাঁড়িয়ে কিভাবে পুজো দিচ্ছে। আর একটা কথা হচ্ছে এখানে টোকেন অবশ্যই করে নিয়ে আসতে হবে, অনলাইন টোকেন, যে কোনো দিনের টোকেন হলেই হবে। আমরা যেমন 18 তারিখে টোকেন ছিল জুন মাসের, আমি আজকে চলে এসেছি, জাস্ট ওরা স্ক্যান করলো, টোকেন একটা বেরোলো, দিয়ে দিল, এই বিষয়ে কিছু দেখছে না ওরা। ফাইনালি কেদারনাথ ধাম, পেছনে এই মন্দির দেখতে পাচ্ছি, অনেক কষ্ট উঠেছি, এখন সব কষ্ট এখন সার্থক। বাবার মন্দির দেখতে পেয়েছি, এবার বাবাকে দর্শন পাবো। আমার বন্ধুর পেছনে হাতে চোখে দাঁড়িয়ে আছে, হর হর মহাদেব। প্রচুর ভিড়, পেছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক হচ্ছে, অসংখ্য লোক। বাইরে হেলিপ্যাডের এখান থেকে লাইন পড়ে গেছে পুজো দেওয়ার, অসম্ভব অবস্থা। এখন ওইখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে সন্ধ্যা 6টা-7টার উপরে বাজবে। আমি এখন আছি মন্দিরের পেছনে ভীমশিলা। এটা হচ্ছে ভীমশিলা, যেটা কেদারনাথ যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল সেই বন্যা থেকে এই ভীমশিলায় মন্দিরটাকে রক্ষা করেছিল। একদম দেখুন, একদম মন্দির বরাবর এত বড় একটা ভীমশিলা। মন্দিরটাকে সেই ওই পাহাড় থেকে কোথায় থেকে নেমে এসে মন্দিরটাকে রক্ষা করেছে। পুরো এটা হচ্ছে মন্দিরের পেছনে, একদম পেছনে এই ভীমশিলাটা। পুরো মন্দিরটা যতটা চওড়া, ভীমশিলাটাও ঠিক ততটাই চওড়া। মানে একটা অলৌকিক ব্যাপার যে কিভাবে এটা সম্ভব। একটা মন্দিরকে রক্ষা করতে ভগবান শিব তার রক্ষাকর্তা, তিনি তার মন্দিরকে রক্ষা করেছেন এভাবেই। এই যে ভীমশিলার পাশে এই যে মন্দির, এই যে ভীমশিলা। এখানে অসংখ্য লোক, মানে এত লোক গুণা শেষ করা যাবে না, পুরো গিজ করছে লোক। মানে এত লোকের ভিড়ে একটু ভালো করে দেখারও উপায় নেই। এই চত্বরটা একটু ফাঁকা আছে, সামনে আরো লোক। আমি এখনো আছে মন্দিরের পেছনে, এই যে ভীমশিলার পেছনটা, এটা ওটার সাইডে সামনেটা, ওইখান দিয়ে সব পান্ডারা দখল করে বসে আছে ভীমশিলার চারপাশ দিয়ে। জয় বাবা ভোলেনাথ।